নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেট নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তেঁতুল পাতায় সকাল সকালই গ্রামবাসীর কিছু লোকেরা সেখানে চলে আসেন আর সবাই এসে ঋষিকে কংগ্রাচুলেট করে। ঋষি বুঝতেই পারছিল না যে কেন তারা ঋষিকে কংগ্রাচুলেট জানাচ্ছে। এরপর তাতা এসে বলেছে, এই মেজদা ভাই, আমার মনে হচ্ছে কালকে তোর আর ঝিল্লির ওই ঘাট ভাঙার কথাটা না এরা জেনে গেছে, তার জন্য এরা হয়তো তোকে কংগ্রাচুলেট করছে। তখন ঋষি বলে, কি তোরা এইসব কিছু এদেরকেও বলে দিয়েছিস? এসব কথা বলে নাকি তোরাও না পারিস? এরপর এইদিকে দেখা যায় যে ঋষি তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা আমাকে কেন বলছেন কংগ্রাচুলেশন, কিসের জন্য? তখন তারা সবাই বলে, আপনি যেভাবে আমাদের বাচ্চাদেরকে গাইড করছেন, যেভাবে ওদেরকে পড়াচ্ছেন, আর স্কুলটা তো বন্ধই হয়ে গেছিল, আমরা তো ভেবেছিলাম যে ওরা এখন কি করে পড়াশোনাটা চালাবে। তখন আপনি যে হালটা ধরেছেন সেটা নিয়েই ওরা তো অনেক ভালোই রেজাল্ট করবে, আর ওরা পড়াশোনার মধ্যেও ভালো করেই মনোযোগ দিচ্ছে। এরপর ঋষি বলে, ও আচ্ছা এই ব্যাপার। এইদিকে দেখা যায় যে সেখানে অমিত স্যারও চলে আসেন, আর অমিত স্যারকে দেখে রিঙ্কি অদ্ভুত আচরণ করতে লাগে, মানে একটু বেশিই খাতিরদারি করতে শুরু করে দেয়। এইদিকে তুতুল ছোটকাকে বলে, আচ্ছা মামাই, এই রিঙ্কিটা তো দেখছি অমিত স্যারকে একটু বেশি খাতিরদারি করছে না, ব্যাপারটা কেমন সন্দেহ সন্দেহ লাগছে। এইদিকে ঋষি বলে যে, বাবা তোমার তো দেখছি এই অমিত স্যারকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি, একটু হ্যান্ডসাম দেখতে ছেলে বলে আরো অফিসার হয়েছে বলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তখন অমিত স্যারকে ঋষি বলে যে, আচ্ছা আপনার অফিস চত্বরের কাজ ছেড়ে আপনি এখানে কি করছেন? তখন অমিত স্যার বলেন যে, আমি জানি আপনার খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ এটাই তো আমার ডিউটি, আর এই জায়গার এই এরিয়ার সমস্ত কিছু ঠিক করার জন্যই কিন্তু আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই আমি আমার ডিউটিটাই করছি। এরপর এইদিকে রিঙ্কি অমিত স্যারকে বসার জায়গা দেন। এরপর অমিত স্যার বলেন যে, এখানেই বসবো, ভেতরে যাবো না? তখন রিঙ্কি বলে যে, হ্যাঁ ভেতরতে যাবেন, আসুন না। এরপর ঝিল্লি যখন অমিত স্যারের সঙ্গে কথা বলে তখন রিঙ্কিও বলে যে হ্যাঁ, আর ঝিল্লি বলে, জানেন তো আমি আপনাদেরকে এজন্যই ডেকেছি, কারণ একটা মিটিং ডাকা হয়েছে, আর লোডশেডিং আর বারবার এই কারেন্ট চলে যাওয়ার এই ব্যাপারটা আমার মোটেই সুবিধে লাগছে না, বিদ্যুৎ দপ্তরে আমাদেরকে কথা বলতে হবে। তখন অমিত স্যার জানান যে, হ্যাঁ কাল রাতেও আমার এখানে কারেন্ট ছিল না, একেবারে গরম যা অবস্থা, ঘুমোতেই পারিনি। তখন রিঙ্কি বলে, আহারে আপনার খুব কষ্ট হয়েছে তাই না? তখন অমিত স্যারকে বললে যে, আচ্ছা আপনার তো হাত পাখাও নেই তাই না, আর হাত পাখা করার কোনো লোক আছে কি? এরপর এইদিকে দেখা যায় যে ঝিল্লি সবাইকে বলে, আপনারা কিন্তু ব্যস্ত হবেন না, আমরা কোনো কিছু একটা ব্যবস্থা তো নিশ্চয়ই করব। সবাই এক এক করে তাদের সমস্যার কথা বলতে লাগে যে একই তো এমনিতে গরম, আর এই পাড়াতে আর সবার ঘরে ঘরেই কেউ না কেউ অসুস্থ তো হয়েই পড়ে, আর গতবার তো এই গরমে অনেকজন মারাও গিয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের তো প্রায়ই এইরকম সমস্যা হয়েই থাকে। আর বাচ্চারা তো গরমে পড়াশোনাও করতে পারছে না, আর বাচ্চারা তো শুধু খালি জ্বালা ইচ্ছেই। তখন ঝিল্লি বলে যে, ঠিক আছে আমরা পঞ্চায়েত থেকে আপনাদের জন্য তাল পাকার ব্যবস্থা করব, আর মানে সোলার প্যানেল এইসব দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, রীতিমতো আমরা এই কয়েকগুলো কিছু জিনিস আমরা পঞ্চায়েত থেকে দেব, আর এটা করতে একটু সময় তো লাগবে, কিন্তু হ্যাঁ এটা আমরা পুরোপুরিভাবে মেটানোর জন্য চেষ্টা করব। আমি বিদ্যুৎ দপ্তরে কথা বলবো। এইদিকে দেখা যায় খেয়ালি বলে যে, বিদ্যুৎ দপ্তর তো পাপাসের মুঠোয়, কিন্তু তার আগে আমার পাপাসের সঙ্গে কথা বলতে হবে, আর এই বিষয়টা জানাতেই হবে। আর এদিকে বাচ্চারা যে দুষ্টামি করে, তাই ঝিল্লি তেঁতুল পাতার উঠোনে একটা সামার ক্যাম্প করবে এরকম একটা ভেবে রেখেছে, আর সবাইকে বলে বাচ্চাদেরকে এখানে পাঠিয়ে দেবেন, আমরা নাচ গান করে হই হুল্লোড় করে ওদেরকে এভাবে ব্যস্ত রাখবো, আর ওদেরও একটু মজা হবে। এরপর তারা সবাই যখন বিদ্যুৎ দপ্তরে যায়, তখন বিদ্যুৎ দপ্তরে যে অধিকারী ছিলেন তারা বলেন যে, সরি ম্যাডাম, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। আর দেখুন, চাহিদা বেশি থাকলে প্রডিউস তো বেশি করা যায় না, চাহিদাটা বেশি তাই হয়তো এরকম সমস্যা হচ্ছে, তাই আমরা এই বিষয়ে কিছুই করতে পারবো না। ঝিল্লি বলে, আপনি যদি একটু ওপর মহলে কথা বলে দেখতেন। তখন তিনি জানান যে, হ্যাঁ আমরা কথা বলেছি, কিন্তু তারাও বলেছে যে এতে কিছু করার নেই, এভাবেই অ্যাডজাস্ট করেই চলতে হবে, আর সবসময় এরকমই থাকবে। বাড়ি ফেরার পথে তারা গল্প করেই বাড়ি ফিরছিল, আর তখন রিঙ্কি বলে, এই মির্জাবাই যদি সঠিক সময়ে না আসতো তাহলে কি হতো বলতো? এরপর তারা বলে, কি আর হতো, অমিত স্যারের সাথে বিয়েটা হয়ে যেত। তখন রিঙ্কি
কান্নাকাটি করে বলেছে, না না, এরকম হলে তো হতো না, তোরা এটা কি বলছিস। তখন তারা সবাই বলেছে, কি রে, ওদের বিয়েটা হয়ে যেত, কিন্তু ঝিল্লির বিয়েটা হতো, এতে তোর খারাপ লাগছে, নাকি অমিত স্যারের বিয়ে হয়ে যেত এটাতে তোর খারাপ লাগছে। তখন তারা সবাই রিঙ্কির দিকে তাকিয়ে থাকে। এইদিকে দূর থেকে তারা দেখতে পায় যে অনেক বড় বড় মেশিন ভাইয়াজির বাড়িতে যাচ্ছে। মানে তাদের বাড়িতে তো প্রায় এই নাচা গানা পার্টি এসব তো লেগেই থাকে, কিন্তু এত বড় বড় মেশিন, এত বড় বড় বক্স, যেখানে পুরো পাড়ার বা পুরো গ্রামবাসীর বিদ্যুতে এত সমস্যা হচ্ছে, আর ভাইয়াজি এইভাবে এত কিছুর কানেকশন কোথা থেকেই বা পায়, আর তারা কারেন্টেই বা এত কিছু করে কিভাবে ম্যানেজ করে। তখন ঝিল্লি বলে যে নিশ্চয়ই তাহলে হুকিং এর প্ল্যান রয়েছে। তখন ঝিল্লি যখন বাড়িতে চেকিং করতে যায়, তখন সেখানে বাবু এসে ঝিল্লিকে বাধা দেয়, বলে যে এরকম আপনারা আলচাল মানুষ এভাবে ঢুকতে পারেন না, আর এটা একটা ভিআইপি জায়গা, আমরা শুধু ভিআইপিদের এখানে ঢুকতে দিই, এরকম যে কেউ এখানে আসতে পারে না। এরপর বাবুয়া এই সব কথা বলে ঝিল্লিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঝিল্লি বলে যে আমাদের অন্যভাবে এটা একটা ব্যবস্থা করতেই হবে, আমাকে জানতেই হবে যে ভাইয়াচির বাড়িতে এত কিছু কানেকশন থেকে আসে। এইদিকে রিঙ্কি চুপি চুপি করে ঝিল্লির ফোন থেকে অমিত স্যার নাম্বারটা নিয়ে নেয়, আর অমিত স্যারকে ফোন করে বলে যে আমি এই নাম্বারটা ঝিল্লির ফোন থেকে চুপি চুপি নিয়েছি, আপনি কিছু বুঝতে পারছেন। তখন অমিত স্যার বলে যে না, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রিঙ্কি বলে, হ্যাঁ আপনি বুঝতেই পারবেন না, আর আপনার না বুঝলেও না চলবে, আপনি এক কাজ করুন, এই নাম্বারটা সেভ করে রাখুন, আর যদি জানতে পারে না যে আমি ফোনের নাম্বারটা চুপি চুপি নিয়েছি, তাহলে কিন্তু মেজদা ভাইকে বলে দেবো যে আপনি মেজদা ভাইকে ভয় পান। অন্যদিকে দেখা যায় যে এইদিকে বাবুয়া গিয়ে সবটা বলে যে ঝিল্লি তো বাইরে এসে একেবারে জোর জবরদস্তি করে ঘরের মধ্যে আসতে চাইছিল, আমি তো ওকে কোনোভাবে তাড়িয়ে দিয়েছি, ইচ্ছে তো হয়েছিল ঝিল্লিকে সেখানে একেবারে জব্দ করে দিই। তখন ভাইয়াজি বলে, তুমি ওটা করতে গেলে কেন। তখন খেয়াল এসে বলে যে বেশ করেছে, আর বাবুয়া ঠিকই করেছে, বুঝতে পেরেছো, ঝিল্লি সামার ক্যাম্প করবে তেঁতুল পাতায়, আমিও দেখি কি করে সামার ক্যাম্পটাই বা হয়। এরপর দেখা যায় যে সিরিয়াল পিসে এসে এত বাচ্চা কাচ্চা দেখে বলে যে এটা কি কোনো আশ্রম খুলেছে নাকি, এত বাচ্চা এখানে কি সব হচ্ছে, আর এত বাচ্চারা এত চিৎকার চেঁচামেচি করছে, বাইরে তো পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে, ঋষি তুই একে কিছু বল। তখন ঋষি বলে, কেন, যা হচ্ছে ভালোই তো হচ্ছে, সব বাচ্চারা রয়েছে, আর তাছাড়া আমাদের বাড়ির 3টে বাচ্চাও তো এখানে আছে, খেলা করছে, ওরা নাচ গান করবে, পড়াশুনো করবে, কিছু শিখবে, এটাই তো ভালো। তখন ঝিল্লি বলে যে বাহ মিস্টার সিংহরায়, আমি কিন্তু খুব খুশি হয়েছি, আপনি যে এইভাবে আমার সঙ্গ দিয়েছেন, আর চুমু খাওয়ার পর তো দেখছি আপনি বোর কথাই বলেন। তখন ঋষি বলে, চুপ করো, খালি বদমাইশি না, আর যা করছো সেটা তো তুমি ভালোই করছো। আর ঋষি বলে, তার মানে আমার কথাও তোমার তাহলে ভালো লাগে, আর আমি ভাবতাম যে শুধু অমিত স্যারই পারফেক্ট, উনি সব পারেন। রিঙ্কি এসে বলেছে, এই শুনো ঝিল্লি, দেখো তোমাকে আমি একটা কথা বলে রাখি, বিয়ে করেছো তোমরা দুজন, চুমু খেলে তুমি, আর মাঝখানে অমিত স্যারকে কেন টেনে আনছো বলো তো, অমিত স্যারকে কেনই বা দোষারোপ দিচ্ছ, এটা কিন্তু মোটেও ভালো নয়। আর এই বলেই রিঙ্কির মা বলে যে কি অমিত স্যারটা কি। রিঙ্কি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করতে লাগে। এরপর ঝিল্লি এসে কোনো একটা বলে কিছু ম্যানেজ করে নেয়, বলে যে তুমি নাচের দিকটা দেখো তো রিঙ্কি।